নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের বিভিন্ন জমে থাকা প্রশ্নের উত্তর পাওয়ার জায়গা কিন্তু আমরা আপনাদের জন্য উন্মুক্ত করলাম। অর্থাৎ এমন একটা শো যেখানে আপনার যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ এবং আপনার সমস্যা বা আপনার প্রিয়জনের সমস্যা, যে সমস্যা নিয়ে আপনি সত্যি ভীষণ চিন্তিত, যে সমস্যা নিয়ে হয়তো সেভাবে এখন আপনি ট্রিটমেন্ট স্টার্ট করে ওঠেননি বা আপনি ট্রিটমেন্ট স্টার্ট করেছেন মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, আপনি ট্রিটমেন্ট বহু বছর ধরে করছেন, বহু কিছু করে ফেলেছেন, কিন্তু তাও আপনি কোনো রকমের সুরাহা পাচ্ছেন না এবং আপনি হতাশা বা বিরক্তি আপনার জীবনে চলে এসেছে। তো সবার জন্য বা সব প্রকার স্টেজে থাকা আমাদের পেশেন্টদের জন্য কিন্তু এই অনুষ্ঠান, বা যারা এখনো পেশেন্ট হয়ে ওঠেননি, অর্থাৎ কোনো রকম আপনার শারীরিক সমস্যা নেই কিন্তু নিজেকে সুস্থ রাখতে চান, নিজের প্রিয়জনকে বহু দিন পর্যন্ত ভালো রাখতে চান, প্রত্যেকের জন্য আমাদের এই অনুষ্ঠান। একেবারে অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, মনোযোগ সহকারে অনুষ্ঠানটা শুনবেন। আপনার কোনো রকমের শারীরিক সমস্যা থাকলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আর তাছাড়াও আমাদের হেল্পলাইন নাম্বার অর্থাৎ এনবিপির নিজস্ব নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করতে পারেন, কারণ নাম্বার দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বারে ফোন করলে আপনার সমস্যার সমাধান আপনি পাচ্ছেন কিনা যেরকম জানতে পারছেন, পাশাপাশি আপনার নিকটস্থ কোন চেম্বার রয়েছে, কোথায় রয়েছে, কবে রয়েছে, কোন ডক্টর আসছেন, কটা থেকে কটা পর্যন্ত চেম্বার, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আপনার জন্য কিন্তু তারা কিন্তু আলোচনা করে দেবে। তাই পুরো অনুষ্ঠানটাই ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য আরো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, তবে রিকোয়েস্ট তারপরেও কিন্তু শেষ হয় না। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর বহু বছর ধরে স্যারকে আপনারা চেনেন, বহু বছর ধরে তার অনুষ্ঠান দেখছেন, বহু জায়গায় চেম্বার করার প্রচুর পেশেন্ট দেখার অভিজ্ঞতা তার রয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে স্যার জানতে চাইবো সুগার বা মধুমেহ যেভাবেই আমরা ডাকি না কেন, বা ডায়াবেটিস, সাইলেন্ট কিলার যাই বলি না কেন, যথেষ্ট ভয়ের আমাদের কাছে। শুধু বারবার মনে হয় আমার সুগার লেভেলটা বেড়ে গেল না তো, সুগার আমার হয়ে গেল না তো, আবার অনেকের তো সুগার রয়েছে। তো সকলের জন্য একটা আলোচনা আজকে আপনার থেকে আমরা চাইবো। একদমই, সুগার রোগ নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি, তার একটাই কারণ এই রোগটা আমরা দেখছি দিনের পর দিন বাড়তে থাকছে, সংখ্যা ছড়িয়ে পড়ছে, ঘরে ঘরে এই রোগটা ঢুকে যাচ্ছে এবং এই রোগটা তো একা ঢোকে না, এই রোগটা দীর্ঘদিন ধরে শরীরে থাকার ফলে আরো অন্যান্য সমস্যা তৈরি হয়। তো এই সুগার রোগটা এখন যে বাড়বাড়ন্ত বা ভবিষ্যতে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে যদি আমরা ভাবতে চাই কি আমরা এটাকে আটকাবো কি করে, তার আটকানোর দু একটা উপায় রয়েছে, সেটা আমি আলোচনায় বলবো। এবং যারা এই রোগে ভুগছেন, মানে সুগার রোগে আক্রান্ত বা ইনসুলিন নিচ্ছেন, তাদের জন্যও কিন্তু আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা রয়েছে এবং কি করলে উইদাউট মেডিসিন আপনারা ভালো থাকেন সুগার রোগ থেকে, সেটাও বলবো। আগে এই ফোনটা একদম অবশ্যই, তবে বন্ধুর সঙ্গে আমরা কথা বলবো। কে আছেন একটু শুনে নেবো। নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার পিরিয়ড হলে খুব পেটে ব্যথা হয়। পিরিয়ড যতদিন চলে 4 দিন 5 দিন ততদিন ব্যথাটা স্টে করে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম। 29 বছর বয়স। 29 বছর বয়স, বেশ। আচ্ছা, এমনি বিবাহিত তো? না। আচ্ছা, এটা কতদিন ধরে দেখছেন ব্যথাটা বললেন? যখন পিরিয়ড হয় না না, এটা তখন মানে 1 বছর হচ্ছে, বা এই ব্যথাটা কতদিন হচ্ছে? একদম প্রথম থেকে যেদিন থেকে চালু হয়েছে পিরিয়ড সেদিন থেকে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন থেকে হচ্ছে। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা কোনো রিপোর্ট করিয়েছেন? আগে আগে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, কিন্তু কমেনি। না, কোনো রিপোর্ট করা হয়েছে? পেটের ছবি করিয়েছেন? হ্যাঁ, রিপোর্ট করা হয়নি। হয়নি? আচ্ছা। আগে আমার ফ্যাটি লিভার ছিল, তার জন্য পেটের ছবি করা হয়েছিল। পেটের ছবিতে করা হয়নি। পেটের ছবিতে কোনো সমস্যা ধরা পড়েছিল? ফ্যাটি লিভার ছিল, তার জন্য করা হয়েছিল, সে অনেক আগে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি সমস্যা এবং কি করলে ভালো হয়। তো যে সমস্যাটা, এটা ফিমেল কেসে আমরা মাঝে মাঝেই পাই, মানে 100 জনের মধ্যে আমরা 30 জনের মধ্যে দেখতে পাবো কি পিরিয়ডসের সময় প্রচন্ড তলপেটে ব্যথা হয়, ক্র্যাম্প ধরে তলপেটে, বা কারোর ক্ষেত্রে 1 বছর 2 বছর হচ্ছে, ইনি তো বলছেন প্রথম থেকে যেদিন থেকে চালু হয়েছে। এটাকে আমরা ডিসমেনোরিয়া বলতে পারি। ডিসমেনোরিয়া মানে পেন রিলেটেড ব্লিডিং যেটা হচ্ছে পিরিয়ডস থাকাকালীন, সেটাকে আমরা ডিসমেনোরিয়া বলতে পারি। এর অনেকগুলো কারণ রয়েছে। একটা যদি পিসিওডি থাকে সেখান থেকে হয়, উনি একটা পেটের ছবি করেছেন, ছবিতে হয়তো ফ্যাটি লিভার ধরা পড়েছে,
অন্য কোনো সমস্যা ধরা পড়েনি। এছাড়া মায়োমা যদি থাকে, তারপর অ্যাডিনোমায়োসিস যদি থাকে, বিভিন্ন ধরনের রোগের কারণে কিন্তু আমাদের এই তলপেটে ব্যথাটা হতে পারে। এবার দেখতে হবে আপনার পিরিয়ডসটা সময় মতো হচ্ছে কিনা, বা 1 মাসের মধ্যে 2 বার হচ্ছে কিনা, সেটাও খেয়াল রাখতে হবে। আর এর জন্য আমি বলবো অন্য কোনো প্যাথিতে না গিয়ে আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের আন্ডারে আসুন। কারণ আয়ুর্বেদে এই ধরনের ট্রিটমেন্ট করে পেশেন্টরা ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং তাদের ভবিষ্যতে ওই সমস্যাটা থাকে না। কারণ এটা নইলে প্রত্যেক মাসে একটা আপনার চিন্তা থাকবে, একটা ভয় থাকবে, কি পিরিয়ডসের টাইমেই আমার এই ব্যথাটা হবে, কষ্টটা হবে। তো এইটা থেকে আপনাকে বেরোতে গেলে কিছু মেডিসিনের দরকার রয়েছে, আয়ুর্বেদিক মেডিসিন, যেটা খেলে আপনি কিন্তু এটা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন। ভবিষ্যতে গিয়ে কখনো এই ধরনের ব্যথা বা যন্ত্রণা পিরিয়ডস থাকাকালীন হবে না। এবার হলো কি করে আসবেন, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার আছে। আপনি ব্যারাকপুর থেকে ফোন করছিলেন, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস রয়েছে। প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমরা ওখানে থাকি, ডাক্তাররা থাকেন। তো সেখানে এসে একবার যোগাযোগ করবেন, ডাক্তাররা কিছু রিপোর্ট করতে দেবেন, তার সাথে কিছু মেডিসিন দেবেন। সেটা খেলেই আপনি বুঝতে পারবেন আপনার এই সমস্যাটা থেকে আপনি বার হয়ে চলে আসছেন। একদম, এক একজন মানুষের এক এক রকমের সমস্যা, আবার অনেকের কিন্তু কিছু কমন সমস্যা হয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, সুগার বা ডায়াবেটিস, নারী হোক বা পুরুষ হোক, মেয়ে অথবা ছেলে, প্রত্যেকের কিন্তু এই সুগার বা ডায়াবেটিসের সমস্যায় কিন্তু আক্রান্ত। একটা নির্দিষ্ট পিরিয়ডের পরেই কিন্তু দেখা যাচ্ছে তাদের এই সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে এই সমস্যা থেকে রেহাই পাবেন, বা এই সমস্যা থেকে আর 5টা কি কি সমস্যা আসতে পারে, এনবিপির চিকিৎসকেরা কিভাবে সহযোগিতা করবে, সব বিষয়টা আজকে আমাদের আলোচনায় থাকবে। এবং স্যার যে বিষয়ে বলছিলেন, সুগার নিয়ে যেটা বলছিলাম, তো এবার যাদের ক্ষেত্রে সুগারটা দীর্ঘদিন ধরে আছে, মানে 10 বছর, 15 বছর, বা কারো ক্ষেত্রে 20 বছর, মানে যাদের এখন এজেড পেশেন্ট, মানে 45, 50 বা 65, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু সুগারটা কন্ট্রোলে থাকছে না। সুগারটা দেখছেন, সুগারের ওষুধ খাওয়ার পরেও ফাস্টিং থাকছে 150, 180-র উপরে বা 200-র উপরে অনেকের থাকে। আবার পিপি দেখছেন 300, 250। লাইফস্টাইল মেনটেন করছেন, খাওয়া দাওয়া মেনটেন করছেন, মর্নিং ওয়াক বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ সবই করছেন, কিন্তু কিছুতেই আপনারা সুগারটাকে কন্ট্রোলে করতে পারছেন না। তো সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বলবো আপনারা ইমিডিয়েট প্যাথিটা চেঞ্জ করুন, আয়ুর্বেদের হাত ধরুন। কারণ এইটা যখন আপনার পারসিস্ট করবে, আপনি দীর্ঘদিন ধরে আনকন্ট্রোল সুগারের মধ্যে থাকবেন, মানে কন্ট্রোলে আসছে না সুগারটা, তো তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসে সেটা হচ্ছে চোখের সমস্যা এসে যাবে, তারপর নার্ভের সমস্যা আসবে, তারপর কি হবে, কিডনির সমস্যা আসতে পারে, হার্টের সমস্যা আসতে পারে। যে আমরা এখনকার দিনে দেখি সিকেডির পেশেন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, বা ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই কিডনি ডিজিজটা হওয়ার সম্ভাবনা 70% হয়ে যাচ্ছে, মানে যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হচ্ছে। ধীরে ধীরে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে, আপনাকে ডায়ালিসিসের হাত ধরতে হচ্ছে, এবং আস্তে আস্তে ডাক্তাররা একটা স্টেজে এসে বলছেন ডায়ালিসিসে কাজ হবে না, আপনাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এবার সেটা তো সবার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, সবাই তো অতটা ভাবে সামর্থ্য হয়ে ওঠে না কি আমি বাবা কিডনি বদলে ভালো থাকবো। কিন্তু সেই অবস্থায় যাতে না যেতে হয়, সেই জায়গাটায় যাতে না যেতে হয়, তার প্রথম স্টেজটা কি, আপনাকে সুগারটাকে কন্ট্রোল করতে হবে। এবার আপনি ভাববেন কি ডাক্তার বলছে সুগারের ওষুধ সারা জীবন খেতে হবে না, এটা কিভাবে সম্ভব? কারণ আমরা জানি আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন নামক যে জিনিসটি খরিত হয়, মানে সিক্রিয়েট হয়, তো সেই জিনিসটাই আমার ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে মেনটেন করে। তো আমাদের যদি সেই রিলেটেড প্যানক্রিয়াস রিলেটেড কোনো সমস্যা, মানে ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, বা ইনসুলিন যেখান থেকে সিক্রিয়েট হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা সেল, সেইখানে যদি, সেই সেলে যদি কোনো সমস্যা থাকে সেইখানে, তো ইনসুলিনটা প্রপারলি সিক্রিয়েট হচ্ছে না, তো ডাক্তার কিভাবে বলছেন উইদাউট মেডিসিন আমরা ভালো থাকবো? হ্যাঁ, অবশ্যই থাকবেন। আমাদের মেডিসিনটা কিছুদিন খাওয়ার পরে, কারোর ক্ষেত্রে 2 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 6 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 1 বছর লাগতে পারে, কারোর ক্ষেত্রে 1.5 বছর লাগতে পারে, কিন্তু সারা জীবন আপনাকে খেতে হবে না। আমি সময় পিরিয়ডটা আলাদা আলাদা বললাম, তার একটাই কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের কাছে একই অবস্থায় আসছে না। কেউ ফার্স্ট স্টেজে চলে আসছে যখন সুগার ধরা পড়ছে, কেউ হয়তো 1-2 বছর পরে আসছে, কেউ 5-7 বছর পরে আসছে, কেউ রোগটাকে জটিল করে, মানে সেকেন্ডারি যে কমপ্লেনগুলো আছে, হাত পায়ের তলায় জ্বালা ভাব, বারবার বাথরুম হচ্ছে, তারপর আপনার কিডনির সমস্যা এসে গেছে, সেই অবস্থায় যদি আমাদের কাছে আসে, তো অবভিয়াসলি সেখানে আপনাদের বেশি সময় একটু লাগবেই। কিন্তু একটা টাইম পিরিয়ড পরে আপনাকে আমরা মেডিসিনটা অফ করে দেবো। তারপরে কি করব, মেডিসিন দেবো না, কিছু হার্বাল সাপ্লিমেন্ট আপনাদের বলে দেবো। কারণ আমাদের প্রকৃতির মধ্যে যে সমস্ত হার্বস রয়েছে প্রত্যেকটাই কিন্তু এক একটা মেডিসিন। আমরা যে এই শাকসবজি খাই, এটাও কিন্তু এক ধরনের তার মেডিসিনের গুণ আছে। এক মিনিট। ঠিক আছে, আপনি ফোনটা নিন। আচ্ছা বলুন, কে আছেন? নমস্কার।
হ্যাঁ নমস্কার, আমি হুগলি জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার হাড়ে না আমার 70 বছর বয়স। আচ্ছা 70 বছর বয়স, আমার হাড়ে তিনটে ব্লক আছে। হ্যাঁ, হুম এলাকাতে ডাক্তারবাবুকে দেখেছিলাম, উনি ওষুধ দিয়েছিলেন, তারপরে উনি বললেন কি অপারেশন করতে হবে। হুম তা আমি অপারেশন না করে ওইখানে দেখছি যে অপারেশন না করলে ভালো হয়ে যাওয়া যায়, সেই জন্য আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হার্টে কত পার্সেন্ট করে ব্লক আছে সেটা বলতে পারবেন? হ্যাঁ, 290 একটা 70। 290 একটা 70। স্মোকিং করেন না? না হ্যাঁ, সিগারেট বা ধূমপান কিছু করেন? ধূমপান বলতে খৈনি খাই। আচ্ছা, খৈনি খান। আচ্ছা, আপনার যে ইকো রিপোর্টটা হয়েছিল তাতে ইনজেকশন ফ্রিকশন ইএফ ফ্যাক্টর একটা আছে, কত পার্সেন্টেজ আছে বলতে পারবেন? সেটা বলতে পারবো না, আমি ইকো করেছি, সিজিও করেছি। না, ইকোতে আমার কথাটা শুনুন, ইকোতে কোনো ডাক্তার এটা বলেছেন কি আপনার পাম্পিং রেটটা 40 আছে বা 50 আছে বা 30-এর নিচে চলে এসেছে, এরকম কিছু বলেছেন? না না, এরকম কিছু বলেননি, ওনারা বলেছেন 290 একটা 70। দেখুন, ব্লকেজের ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে, ঠিক আছে? এবার আপনার হ্যাঁ। ইনজেকশন ফ্রিকশন কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করবে। আপনি হুগলির কোথা থেকে বলছেন? আমি হুগলির থেকে বলাগড়। বলাগড় মানে আপনার আরামবাগ চেম্বার কাছে হবে না বর্ধমান? না না, আরামবাগ হবে না, আমার বেলুরটা কাছে হবে মনে হয়। বেলুর চেম্বারটা কাছে হবে, ঠিক আছে। আপনি একটা কাজ করুন, কারণ হার্টে ব্লকেজ যেহেতু আপনার রয়েছে, আপনি যেটা মেডিসিন খাচ্ছেন এখন খান, আর তার সাথে রিপোর্ট গুলো নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব একবার যোগাযোগ করুন বেলুর চেম্বারে। কি বললাম বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা 37 আছে। একটু যোগাযোগ করে নিন, নেক্সট সপ্তাহে রিপোর্ট গুলো নিয়ে, সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, সেটা কতটা সম্ভব সেটা আপনার রিপোর্টটা দেখে আমরা বলে দেবো, ঠিক আছে? ওকে দাদা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর বেলুর চেম্বার সোমবার এবং শুক্রবার করে কিন্তু মূলত আমাদের হয়ে থাকে, তাই হেল্পলাইন নাম্বার সত্যি আপনাকে সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করবে। আরো একটা বিষয় আমাদের মনে ভীষণ রকম ভাবে কাজ করে, যে এই যে সুগার নিয়ে আলোচনা করছি, বা যদি আমার বাড়ির মানুষটা যদি বয়স্ক হয়, তো সেখানে আমরা অপারেশনে রাজি হই না বা অপারেশনের দিকে যাই না, সেখানেও তো এনবিপি একটা বড় রাস্তা আমাদের জন্য খুলে দিচ্ছে, যে অপারেশন ছাড়া আমাদের কাছে ট্রিটমেন্ট রয়েছে। দেখুন, অপারেশনটা তো অনেক জায়গায় প্রযোজ্য আছে যেখানে এমার্জেন্সি কন্ডিশন রয়েছে। আমি যদি উনি বলতেন আমার দুটো 99% ব্লকেজ, বা আমার রিজেকশন ফ্রিকশন বিলো 30 এসে গেছে, মানে একটা পাম্পিং রেট থাকে, মানে রক্তটা আমাদের শরীরের হার্টের মধ্যে ঢুকছে এবং সেটাকে পাম্প করে বের করা হচ্ছে, সেই পাম্পিং যদি জোরটা কমে যায় তো তখন হার্টের সমস্যা আসতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু উনি বলছেন একটা 70% আছে, দুটো 90% আছে, সেখানে কিছু মেডিসিন রয়েছে যেটা থেকে ওনাকে এই অপারেশন থেকে আমরা বের করে আনতে পারবো। কিন্তু এবার অ্যাকিউট কন্ডিশন যদি হয়ে যায় কারোর ক্ষেত্রে অপারেশনের, যদি এখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেল, আমি সেখানে কখনোই বলবো না কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন ভালো থাকবে। গলব্লাডার স্টোন আমরা বলি হ্যাঁ ট্রিটমেন্ট আছে, যদি কমন বাইল ডাক্টে এটা আটকে যায় বা যদি অবস্ট্রাক্টেড জন্ডিস দেখা যায়, মানে ওই স্টোনটা আটকে গেছে এমন জায়গায়, বাইলটা পাস হতে পারছে, বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে, অবস্ট্রাক্টেড জন্ডিস হচ্ছে, সেখান থেকে পরবর্তীকালে ব্রেনটা এফেক্ট করবে, যেখানে কার্নিকটেরাস হয় সেখানে মানুষের মৃত্যু অবধি হতে পারে। যদি অবস্ট্রাক্টেড জন্ডিস কোথাও পাই গলব্লাডার স্টোনের জন্য, সেখানে আমরা বলবো হ্যাঁ অপারেশন করে নিন। কিন্তু আমরা যদি দেখি কি হ্যাঁ এটা ট্রিটমেন্ট করা সম্ভব, অবশ্যই আমরা বলবো হ্যাঁ এটা উইদাউট সার্জারি সম্ভব, আয়ুর্বেদে এরকম ট্রিটমেন্ট করে মানুষ ভালো রয়েছেন। এবং এনবিপি একটা বড় রোল প্লে করছে। আপনি যেটা বললেন কি মানুষকে হয়তো 100 জনে 100 জন পারা যাচ্ছে না, কিন্তু যাদের ক্ষেত্রে সম্ভব অন্তত 50 থেকে 70% পেশেন্টকে আমরা কিন্তু উইদাউট অপারেশন তাদের ভালো রাখছি। সেটা হাঁটুর জন্য হোক, সেটা কোমরের সার্জারি হোক, সেটা গলব্লাডার স্টোনের সার্জারি হোক, সেটা কিডনি স্টোনের সার্জারি হোক, বা হার্টের মতো কোনো অপারেশন হোক, বিভিন্ন জায়গা থেকে আমরা ভালো ফিস্টুলাও হতে পারে। একদম একদম। কে আছেন একটু দেখে নেব। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। কোথা থেকে ফোন করছেন? ইয়ে থেকে নিউটাউন থেকে। নিউটাউন। আমি বাবাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম মধ্যমগ্রামের চেম্বারে, খুব ভালো রেসপন্স হয়েছে। হার্ট নিয়ে প্রবলেম ছিল, প্রবলেমটা কিন্তু অনেকটাই কেটেছে। এখন আমি ডাক্তারবাবুর কাছে যেটা জানতে চাইছি, অ্যালকোহল কিংবা যেগুলো খেলে কি গল ব্লাডার রিলেটেড প্রবলেম কিংবা হতে পারে? আমি অ্যালকোহল কিংবা একটু স্মোক করি। আচ্ছা, আমি বলছি, আলোচনা করছি, আপনি শুনুন, বুঝতে পারবেন।
দেখুন, আমি এক্ষুনি আলোচনার মধ্যে ছিলাম, আপনি প্রশ্ন করলেন কি উইদাউট অপারেশন কি ভালো থাকা যায়। একদম একদম। উনি নিউ টাউন থেকে এসেছিলেন, ওনার বাবার হাঁটু ব্যথা, মানে বাবা মানে হচ্ছে নিশ্চয়ই 60 অ্যাভাব বয়স হবে। অবশ্যই। তো উনিও অপারেশনটাকে অ্যাভয়েড করতে চেয়েছেন, আমাদের কাছে এসেছেন। তো উনিও কিন্তু বলছেন কি আমি উইদাউট অপারেশন ভালো আছি, ভালো রেসপন্স পেয়েছি। এবং সাথে সাথে প্রমাণ, এটা বন্ধুদের জন্য সাথে সাথে প্রমাণ, একসাথে একদম। আমি আলোচনায় ছিলাম এবং একজন পেশেন্ট ফোন করলেন। এবার ওনার যে প্রশ্নটা কি আমি অ্যালকোহল ইনটেক করি বা আমি স্মোকিং করি, এটা শুধু ওনার প্রশ্ন নয়, এটা সবার যারা আজকে প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য একটা প্রশ্ন বলা যেতে পারে কি অ্যালকোহল ইনটেক করলে কি সমস্যা হতে পারে, স্মোকিং করলে কি সমস্যা হতে পারে, আর এটাকে কমালে কি থেকে আমরা বাঁচতে পারি। তো যদি আপনি অ্যালকোহল ইনটেক করেন, একটা পরিমাণের বেশি যদি আপনি ইনটেক করেন, অবশ্যই আপনার লিভারের উপর চাপ পড়বে, আপনার ফ্যাটি লিভার হবে, আপনার সিরোসিস অফ লিভার হতে পারে, পেটে জল জমতে পারে, অনেক সমস্যা আসতে পারে, আপনার মুড সুইং হতে পারে, আপনি একটু খিটখিটে মেজাজের হয়ে যেতে পারেন। তো অ্যালকোহল ইনটেক করার এইগুলো হচ্ছে খারাপ দিক। যদি প্রত্যেকটা জিনিসই বলা রয়েছে, আমাদের বড়রাও বলতেন, আমাদের শাস্ত্রেও লেখা রয়েছে এবং আমাদের মেডিকেল সায়েন্সের বইয়েও লেখা রয়েছে, যেটা যতটা করা দরকার সেটা ততটাই করতে হয়। তার থেকে যদি বেশি করা হয়, আমাদের সিগারেট হোক বা অ্যালকোহল হোক, দুটোই কিন্তু আমাদের জন্যে তৈরি হয়েছিল। সিগারেট বলা হয়েছিল 2 থেকে 3টে সারাদিনে, এবং অ্যালকোহল যদি ইনটেক করা হয় 90 ml এর কম, কিন্তু মানুষ সেটা উপকারে লাগালো না, মানুষ সেটা কি করলো, অপকারে লাগিয়ে দিল। বাবা আমি একটু খেয়ে নেশা করে রাস্তায় শুয়ে থাকি বা চেঁচামেচি করি, এটা একদমই উচিত না। পরিমাণটা সবসময় পর্যাপ্ত হবে। সারাদিনে 2 থেকে 3টে সিগারেট বা 90 ml অ্যালকোহলের নিচে ইনটেক করলে সেটা আপনার শরীরের জন্য হেলদি। এবার যদি তার থেকে বেশি করেন, আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সিগারেট স্মোকিং করলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভবিষ্যতে যারা চেন স্মোকার হয়, 20টার বেশি সিগারেট খায়, তাদের ক্ষেত্রে লাং কার্সিনোমা হতে পারে, তারপর আপনার ফাইব্রোসিস হয়ে যেতে পারে লাংসে, অনেক ধরনের সমস্যা আসতে পারে। যাই করবেন আপনি পরিমাণ মতো করবেন, পরিমাণের বেশি করলেই কিন্তু আপনার সমস্যা হবে। তো এটা মাথায় রাখবেন, কখনোই নেশা করা উচিত নয়, নেশা করা ভালো নয়। যদি নেশা ছেড়ে থাকতে পারেন, আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার যদি নেশা আপনারা অ্যাডিক্টেড থাকেন, কিন্তু সেটাকেও কমানোর চেষ্টা করুন আপনার শরীরটাকে ভালো রাখার জন্য। একদম ভালো উপদেশ সবসময় ভালো আপনার জন্য। এবার আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত বিষয়। আর অপারেশনটাও কিন্তু এমন একটা বিষয়, অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে জানেই না যে তার সমস্যার সমাধান অপারেশন ছাড়া সম্ভব, কিন্তু তিনি বিশ্বাস করে অপারেশন করে ফেলেন এবং অপারেশন করে দেখা যায় যে মনে যতটা বড় স্বপ্ন তার ছিল যে অপারেশন করার পর আমি এতটা পরিমাণে ভালো হয়ে যাব, দেখা যায় তার কিঞ্চিত ভালো তিনি হতে পারলেন না, উপরন্তু আরো কিছু সমস্যা তার বাড়ছে। ঠিক সেখান থেকে বলবো যে উপায় কিন্তু রয়েছে। যারা এখনো অপারেশন করেননি তারা খুব লাকি যে তারা একবার যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন এনবিপির সঙ্গে। যোগাযোগ করুন এবং অবশ্যই সুস্থ থাকুন। চট করে আপনাদের জন্য বলে রাখবো চেম্বারের কথা। ক্যানিং এ কিন্তু আমাদের চেম্বার হয়, প্রত্যেকবারের মতো এবারও কিন্তু থাকছেন ক্যানিং চেম্বারে ডক্টর আর দে। পেয়ে যাচ্ছেন অবশ্যই আরামবাগ চেম্বারে ডক্টর এই হালদারকে। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মালদায় আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন অবশ্যই বাঁকুড়াতে ডক্টর এই হালদারকে। বর্ধমানে কিন্তু আমাদের চেম্বার হয়, বর্ধমান এবং দুর্গাপুর পরপর 2 দিন এই চেম্বার কিন্তু রয়েছে এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে। পুরুলিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে কোচবিহার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবার বোলপুর চেম্বারে আপনাদের জন্য কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। তাই যারা বোলপুরের দিকের, বীরভূমের দিকের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন স্যারের সাথে। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, অর্থাৎ এনবিপি নিজস্ব নাম্বারে ফোন করুন এবং নামটা লিখিয়ে ফেলুন। পাশাপাশি বলবো যে আপনারা পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। খড়গপুরে কিন্তু আমাদের চেম্বার আছে এবং খড়গপুর চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই বহরমপুর এবং কৃষ্ণনগরের চেম্বার। পরপর এই দুটি জায়গাতেও কিন্তু চেম্বার রয়েছে। বহরমপুর যেদিন চেম্বার, ঠিক তার পরের দিন কৃষ্ণনগরে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। তাই আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়ার বন্ধুরা একটু টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। নর্থ বেঙ্গলের আরেকটি খুব গুরুত্বপূর্ণ চেম্বার হচ্ছে শিলিগুড়ি, এবং শিলিগুড়িতে কিন্তু থাকেন ডক্টর এস ঘোষাল। অবশ্যই এই চেম্বারের জন্য নাম লেখাবেন। আসামে কিন্তু আমাদের চেম্বার হয়,
ত্রিপুরার পাশাপাশি আসামেও কিন্তু আমাদের চেম্বার রয়েছে। শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড় 3টি জায়গায় চেম্বার রয়েছে। এবার শিলচর চেম্বারে থাকছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা, এবং পাশাপাশি আপনারা কিন্তু গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন স্যারকে, অর্থাৎ ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি আপনারা হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে বনগাঁয়, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। জামশেদপুরে কিন্তু আমাদের চেম্বার থাকে, টাটা জামশেদপুরে আমাদের চেম্বার রয়েছে, সেখানেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে। আর এবারে আলিপুরদুয়ারে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কলকাতায় মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরায় চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে এবং অবশ্যই খিদিরপুরে চেম্বার রয়েছে। হাওড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু দাসনগর, বালিটেকুড়ি বাজার এবং অবশ্যই কিন্তু আপনারা বেলুড়ে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় চেম্বার। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং জেনে নিন কবে কোথায় চেম্বার রয়েছে। রয়েছেন পরের বন্ধু আমাদের সাথে, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সাহেব মল্লিক বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। বলুন কি সমস্যা আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমতায় কি আপনাদের কোনো চেম্বার আছে? আমতলা, নামতা, হাওড়ার আমতা, তাই তো? না, বাল্টিকুড়ি বাজার। হাওড়া আমতা বা বাগনান? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের তো বাগনানে আছে। নেই, মেছেদায় রয়েছে, আর বাল্টিকুড়ি বাজার দাসনগরে রয়েছে। হুম। আচ্ছা আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার গলাটা ভীষণভাবে ব্যথা করে রয়েছে এবং খুসখুসে কাশিও হচ্ছে। এ থেকে মুক্তি পাওয়ার উপায় আমি জানতে চাই। এটা কতদিন ধরে হচ্ছে? এটা 2 দিন ধরে হচ্ছে। 2 দিন থেকে হচ্ছে। আর রাত্রে এসি চালিয়ে শোয়া হয়। জ্বর বা কিছু একটু হয়েছিল? বলবেন? জ্বর হয়েছিল কি এর মধ্যে? হ্যালো, হ্যাঁ, বলছি জ্বর বা ঠান্ডা লাগা, গলা ব্যথা কিছু ছিল এর আগে? রাত্রে ঘুমানোর সময় এসিটা চালাতে হয়, সেজন্য কি হচ্ছে একটু বলবেন? ঠিক আছে, শুনতে থাকুন। তো ওনার যে মেন সমস্যাটা হচ্ছে গলা ব্যথা হচ্ছে। গলা ব্যথা অনেক কারণে হতে পারে। যদি ভাইরাল ইনফ্লুয়েঞ্জা হয় সেখান থেকে হতে পারে। এসি যদি চালানো হয়, ড্রাই এসি যদি থাকে, সেখানে আপনার গলা ব্যথা আসতে পারে। আবার অনেকের যদি অ্যালার্জি প্রবণতা থাকে, আইজি লেভেল যদি বাড়া থাকে, সেখান থেকে একটা গলা ইনফেকশন, থ্রোট ইনফেকশন হতে পারে। যদি ইউভুলাইটিস হয়, যদি আপনার আলজিভে কোনো ইনফেকশন থাকে, সেখান থেকে আপনার গলার সমস্যা আসতে পারে। যদি ইসোফেগাসের কাছে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে, সেখান থেকে গলা ব্যথা হতে পারে। যদি কোনো আলসার থাকে, সেখান থেকে গলা ব্যথা হতে পারে। তো গলা ব্যথা কি কারণে হচ্ছে? শুধু এসির জন্য যে গলা ব্যথা হয় এটা একদমই নয়। গলা ব্যথার বিভিন্ন কারণ রয়েছে, সেটা দেখে আমরা তারপরে বলি কি এই কারণে আপনার গলা ব্যথাটা হচ্ছে। কি আপনার গ্লসাইটিস হয়েছে, না সোর থ্রোট হয়েছে, না ভাইরাল ইনফ্লুয়েঞ্জার ইনফেকশন হয়েছে, সেটা দেখতে লাগবে। এবার সেটা দেখার পরে তার জন্য বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে বেশিরভাগ গলা ব্যথাটা কিন্তু হয় আমাদের যদি কোনো ঠান্ডা লাগা থাকে সেখান থেকে। তো যদি সেরকম মনে হয় আপনার কি ঠান্ডা লাগার কারণে হয়েছে বা রাত্রে এসি চালানোর কারণে হয়েছে, তো আমরা সবসময় বলি একটা কাড়া বানিয়ে খাওয়ার জন্য, কি দারচিনি এবং গোলমরিচ, তেজপাতা এবং তার সাথে শুকনো আদা, এগুলো সকালবেলা গরম করে ফুটিয়ে সেটাকে 1 কাপ জলটাকে হাফ কাপ করে সেই জলটা যদি সকাল সন্ধ্যে খান, তো আপনার দেখবেন এই গলা ব্যথাটা আস্তে আস্তে চলে যাবে। আর গলা ব্যথাটা যতদিন থাকছে ততদিন এসি বন্ধ রাখবেন যদি ঠান্ডা লেগে আপনার গলা ব্যথা হয়। এবং এখন ঠান্ডা পড়ছে এবং একটু রিমোট এরিয়া, যেটা একটু ভেতরে গ্রামের দিকে, সেখানে ঠান্ডা ভালোই পড়েছে। তো সেখানে বাইক টাইক চালালে গলায় প্রোটেকশন ইউজ করবেন, দেখবেন এটা আস্তে আস্তে কমে যাবে। আর এটা ছাড়া যদি আপনি কোনো দেখাতে চান, ওই হাওড়ায় আমতা থেকে আপনার বাল্টিকুড়ি বাজার দাসনগরটা বা আপনার মেছেদা চেম্বারটা কাছে হবে। আর প্রত্যেক বুধবার করে, আগে হাতিবাগান চেম্বার ছিল, এখনো আছে। এখন আমাদের ডাইরেক্টর স্যার, ওটাও একটু বলে দিন, অল্টারনেটিভলি উইকে থাকবেন। আচ্ছা আচ্ছা, এটা আমাদের জন্য সত্যি খুব সুখবর যে হাতিবাগান আমাদের কলকাতার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি সেন্টার, এবং অনেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন ডক্টর বি শর্মা অর্থাৎ আমাদের ডিরেক্টর স্যার কেন হাতিবাগান চেম্বারে যান না। যদিও চেম্বারটা সুন্দরভাবে কিন্তু সামাল দেন ডক্টর এই হালদার, উনি আমাদের অভিজ্ঞ চিকিৎসক। কিন্তু পাশাপাশি এখন স্যার একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করেছে যে এখন থেকে কিন্তু হাতিবাগান চেম্বারে উনি সময় দেবেন। অর্থাৎ দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল আমাদের হেল্পলাইন নাম্বারের বন্ধুদের। তাদের নাম্বারে আপনাকে ফোন করতে হবে কোন ডেটে আপনি পাচ্ছেন ডক্টর বি শর্মাকে বা কোন ডেটে পাচ্ছেন ডক্টর এই হালদারকে, একটু জেনে নিতে হবে। তাই আমাদের হেল্পলাইন নাম্বার প্লিজ একটু মোবাইলে সেভ করে রাখুন বা ডায়েরিতে নোট করে রাখুন, 9830235527 বা 37। গুরুত্বপূর্ণ বিষয় ছিলাম সুগার বা ডায়াবেটিস, সময় সংক্ষিপ্ত আর কি শুনবো।
একদমই, কারণ সুগার থেকে যেটা মেনলি হয়, যারা ইনসুলিন নেয় এক ধরনের ফোবিয়া এসে যায় কি ডাক্তারবাবু এটা কি আমাদের সারা জীবনের সাথী হয়ে গেল, ইনসুলিন কি আমরা ছাড়তে পারবো না, মেডিসিনাল বা ওরাল ট্রিটমেন্টে কি আমরা সুগার রোগটাকে কন্ট্রোলে রাখতে পারবো না? অবশ্যই পারবেন, কারণ ইনসুলিন ছাড়াও আমাদের কাছে পেশেন্ট কিন্তু ভালো থাকছে। এরকম বহু পেশেন্ট আছেন যারা ইনসুলিন নিতেন পূর্বে, মানে আমাদের কাছে দেখানোর পরে 6 মাস বা আমরা প্রথমেই আমরা যদি দেখি আমরা ইনসুলিন বন্ধ করতে পারবো, ফার্স্ট ডেতে আমরা ইনসুলিন বন্ধ করে দিই বা 15 দিন পরে আমরা ইনসুলিন বন্ধ করে দিই। অনেকে এরকম রয়েছেন 60 ইউনিট ইনসুলিন নিতেন সারাদিনে 3 বেলায়, অনেকে 30 ইউনিট, অনেকে 40 ইউনিট ইনসুলিন নিতেন। তারা কিন্তু এখন ইনসুলিন তাদের নিতে হয় না, শুধু ওরাল মেডিসিনেই তারা ভালো রয়েছেন। এবং ভবিষ্যতে এরকমও পেশেন্ট আছে যারা ভবিষ্যতে গিয়ে ওরাল মেডিসিনটাও বন্ধ করে দিয়েছেন, যারা আগে ইনসুলিন নিতেন। তো যারা সুগার রোগে আক্রান্ত রয়েছেন তারা অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে যোগাযোগ করবেন, কারণ সুগারের জন্যে আমাদের যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটা কিন্তু একদম প্রাইম ট্রিটমেন্ট। সেটা করলে আপনি যেমন আপনার শরীরকে ভালো রাখতে পারবেন, সুগার রোগকে কন্ট্রোলে রাখতে পারবেন, ন্যাচারালি আপনার শরীর ভালো থাকবে। এবং তার সাথে সাথে সুগারকে যে কারণে সাইলেন্ট কিলার বলা হয়, আপনার চোখটাকেও ভালো রাখতে পারবেন, আপনার কিডনিটাকেও ভালো রাখতে পারবেন। শুধুমাত্র যে আমরা সুগারের ট্রিটমেন্ট করছি এরকম নয়, আমাদের মেডিসিনের মধ্যে কিন্তু এরকম কিছু মেডিসিনও দেওয়া থাকে যেটা আপনার একটা মেডিসিন হয়তো চোখের ওপরে চোখকে প্রোটেক্ট করবে, একটা মেডিসিন আপনার কিডনিকে প্রোটেক্ট করবে, একটা মেডিসিন আপনার নার্ভাস সিস্টেমটাকে প্রোটেক্ট করবে, একটা মেডিসিন আপনার হার্টটাকে প্রোটেক্ট করবে। কারণ যে সমস্ত পেশেন্টের সুগার দীর্ঘদিন ধরে রয়েছে বা হাই সুগার রয়েছে তাদের ক্ষেত্রে যে এমআইটা হয়, যেটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলা হয়, যেখানে একটা মানে ব্যথা হয়, বুকে ব্যথা, হার্ট অ্যাটাকের সময় যে বুকে ব্যথাটা হয়, সুগার পেশেন্ট যাদের আনকন্ট্রোল সুগার রয়েছে তারা কিন্তু এই পেইনটা অনুভবই করতে পারেন না। মানে সেই জন্যে এইটাকে বলা হয় সাইলেন্ট এমআই। সাইলেন্ট মানে নিস্তব্ধভাবে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, আপনি বুঝতে পারবেন না আপনি সুগারের পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে থাকেন বা সুগার লেভেলটা আপনার যদি বেশি থাকে। এবার যাদের সুগার লেভেলটা বেশি রয়েছে বা আপনারা জানেন যারা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে সুগারে, তাদের ভবিষ্যতে সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটো পেশেন্টের ক্ষেত্রেই বলছি আপনার বডি এবং মাইন্ডকে রিল্যাক্স রাখতে হবে। আপনার দৈনন্দিন কাজের প্রেশার থাকবে, আপনার একটা ওয়ার্ক প্রেশার, ফ্যামিলি প্রেশার সবই থাকবে আপনার, কিন্তু তার মধ্যেও আপনার বডি এবং মাইন্ডটাকে রিল্যাক্স রাখতে হবে। কিভাবে রিল্যাক্স রাখবেন? সেটা আপনি একটু বই পড়তে ভালো লাগলে বই পড়বেন, সেটা গান শুনতে ভালো লাগলে গান শুনবেন, বা সেটা যদি কোনো বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করতে ভালো লাগে গল্প করবেন, টিভি দেখতে ভালো লাগলে টিভি দেখবেন। কিন্তু আপনার বডিটাকে প্রপারলি একটা রিজুভিনেটিং অবস্থায় নিয়ে আসতে হবে। প্রাণায়াম করতে পারেন, সকালবেলা মেডিটেশন করতে পারেন, বা সকালবেলা মর্নিং ওয়াকে যেতে পারেন। ফ্রেশ একটা ভাব আপনার মধ্যে রাখতে হবে এবং অ্যাংজাইটি টেনশন আপনার লাইফে থাকবে, সেটা থেকে যতটা সম্ভব একটু নিজের জন্য একটু আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক সময় বের করলে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ রয়েছে তারাও অনেকটা সেফ থাকতে পারবেন যাতে সুগার না হয়, আর যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। তো এইভাবেই আপনারা ট্রিটমেন্ট করুন। সুগার যারা আক্রান্ত রয়েছেন এনইপিতে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। একদম খুব প্রাকৃতিক উপায়ে ভালো থাকবেন, কোনো কৃত্রিম পদ্ধতির মধ্যে নিজেকে ঢোকাবেন না, নিজেকে রাখবেন না, রাখতে পছন্দও করবেন না, কারণ প্রকৃতির থেকে সুন্দর আর কিন্তু কিছু হতে পারে না। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা কেমন আছেন একটু তাদের মুখ থেকে শুনে নি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? নিবেদিতা প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনি ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারিনি। আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি।
যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডক্টর বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি, সেখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি তৃতীয়বার এসেছি। ডাক্তারবাবুর দুবারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছি কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সমস্ত দর্শক বন্ধুদের অবশ্যই আপনাদের সকলকে জানাবো অনেক অনেক ধন্যবাদ, স্বাগত। এবং আজকে আরো একবার আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু হয়ে থাকে এবং সেই শারীরিক সমস্যা থেকে সমাধান আপনারা পেতে চান, এবং অবশ্যই এনবিপি আপনাদের সব থেকে ভালো বন্ধুর মতন কিন্তু কাজ করে, কারণ এখানে এলে সঠিক অ্যাডভাইস আপনি পাবেন এবং সঠিকভাবে কি করা উচিত সেইটা আপনি জেনে সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারবেন। অনেকেই বারংবার একটা প্রশ্ন করে যে আমার কিডনিতে স্টোন আছে বা আমার গলব্লাডারে স্টোন আছে, তো স্টোনটাকে বের করতে হবে। কোনো কিছু বের করা মানেই তার একটাই উপায় হচ্ছে অপারেশন। খুব স্বাভাবিক, এটা আমাদের কথা সবার আগে আসে, কিন্তু অপারেশন ছাড়া কি আর কোনো পদ্ধতি রয়েছে? একজন ভালো বন্ধু হিসেবে, একজন ভালো অ্যাডভাইজার হিসেবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা আমাদের কি জানাচ্ছে আজকে আপনাদের জন্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে পাশাপাশি মাথায় এটাও রাখুন, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হোক না কেন, শুধুমাত্র স্টোনের সমস্যা নয়, শুধুমাত্র টিউমার বা পলিপ বা সিস্টের সমস্যা নয়, অপারেশন ছাড়াও যে ট্রিটমেন্ট গুলো করতে হয় সবকিছুর জন্য কিন্তু রয়েছে এনবিপি। তো সবকিছুর জন্য আপনাদের জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, চাইলে আপনারা স্টুডিওতে ফোন করতে পারেন, চাইলে আমাদের হেল্পলাইন নাম্বার, এনবিপির নিজস্ব নাম্বারেও কিন্তু কথা বলতে পারেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি আজকে আমরা আলোচনা করবো স্যার, আমাদের মূলত 2টি জায়গায় স্টোন হয়, একটি কিডনিতে হয়, একটি গলব্লাডারে হয়। আমি জানি দুটো বিষয় নিয়ে হয়তো আজকে সময় হবে না, হলেও আমরা গলব্লাডারটা নিয়ে পরে আলোচনা করছি। কিডনি স্টোনটা নিয়ে আগে একটু আলোচনা করবো, যে হঠাৎ করে কিডনির মধ্যে স্টোনটা পৌঁছলো কোন দিক দিয়ে এবং তাকে আমরা বের করবো বা কিভাবে? একদমই, কারণ কিডনির আমরা মাঝে মাঝে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, যেমন ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, বা ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কিডনি রিলেটেড হতে পারে, হাইড্রোনেফ্রোসিস হতে পারে, কিডনিতে জল জমে যায়। আবার কিডনি রিলেটেড আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড মেলেদের ক্ষেত্রে রয়েছে, সেখানে বিপিএইচ হয়, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি বা
সিএ প্রোস্টেট আসতে পারে, অনেক ধরনের কিছু ইউরিনারি ব্লাডারে অসুবিধা থাকতে পারে, সিস্টাইটিস বলা হয়। ইউরিনারি ব্লাডারে ইউরিন জমতে জমতে যদি ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে সেটাকে সিস্টাইটিস বলা হয়। তো আজকে মেনলি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনি স্টোন। কিডনি স্টোন হলে কি আপনারা উইদাউট অপারেশন ভালো হতে পারবেন, বা কিডনি স্টোন হলে কি আয়ুর্বেদিক মেডিসিনে সেটা সম্ভব সারানো, বা কিডনির কোন অংশে স্টোনটা থাকলে সেটা স্টোনটাকে বের করা সম্ভব, এবং কোথায় স্টোনটা থাকলে সেটা অপারেশন করতে হবে সেটাও বলবো। আগে ফোনটা নিয়ে একদম অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ফিরবো আপনাদের জন্য, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম কালীঘাট থেকে। কালীঘাট থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে, বয়স কত? আমার বয়স হতো 35 বছর বয়স। আমার মানে রিসেন্ট সুগার ধরা পড়েছে। আচ্ছা, তো আমি সেই জন্য আমি প্রোগ্রামটা দেখতাম, জন্য ফোন করে দিই। সুগার কত রয়েছে, ফাস্টিং আর বিপি? আমার ফাস্টিং আছে 210 না কত একটা, আর বিপি আছে 170 এর মতো। আচ্ছা, বাড়িতে কারো ছিল, বাবা মা? না, আমার বাবা মা কারো আমার দাদু। কাজের প্রেশার কি খুব বেশি না হালকা? না না, কাজের প্রেশার মানে ওই বসে থেকে একটা জায়গায় কাজ করতে হয়, মানে খুব ছুটোছুটি করতে হয় না। আচ্ছা, ওজন বেশি না ওজন মোটামুটি ঠিক আছে হাইটের তুলনায়? আমার হাইটের মানে তুলনায় ওজন ঠিকই আছে। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? কালীঘাট না? হ্যাঁ, কালীঘাট। আচ্ছা, এর কোনো ট্রিটমেন্ট আপনি স্টার্ট করেছেন, অ্যালোপ্যাথি বা অন্য কোনো প্যাথি ট্রিটমেন্ট? না, আমি কিছু এখনো স্টার্ট করিনি। তো খুব ভালো সময় ফোন করেছেন, যা ধরা পড়েছে। কালীঘাটের কাছেই আমাদের চেম্বার আছে, ল্যান্সডাউনে। কি বললেন বুঝলেন? শিশুমঙ্গল হসপিটাল আছে, শিশুমঙ্গল হসপিটালের অপোজিটে যে রাস্তাটা যাচ্ছে 97 ডোভার টেরেস, যেটা হ্যাঁ মতিলাল নেহেরু রোড, ওখানেই আমাদের চেম্বার রয়েছে। আপনি আমাদের ওখানে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার চেম্বার হয়। এবার যদি আপনার মঙ্গল বৃহস্পতি ছাড়া অন্য ডেটে সুবিধা হয় সেটাও হয়। প্রত্যেক মাসে একবার করে রোববারও চেম্বার হয় আমাদের কলকাতার যে ব্রাঞ্চটার কথা বলছি। তো আপনি একবার এসে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, কারণ সুগারটা ধরা পড়েছে, আমি একটু আগে আলোচনা করেছি বা অন্যান্য প্রোগ্রামে আলোচনা করেছি কি সুগার হলে কি কি হতে পারে, এবং সুগারটা প্রথম অবস্থায় ধরা পড়লে ট্রিটমেন্ট করলে সেটা আপনি কত তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারেন। এবং আপনি যদি এখন ট্রিটমেন্টের আন্ডারে আসেন, আপনাকে আমি বলে দিচ্ছি 4 মাস পরে আপনাকে আর ওষুধই খেতে হবে না। আপনি দেখবেন উইদাউট মেডিসিন আপনি ভালো থাকবেন। আমরা যেরকম বলে দেবো সেটা মেনটেন করলে ভবিষ্যতে আর সুগারটা ফিরে আসার সম্ভাবনা থাকবে না। তো এখন জাস্ট ধরা পড়েছে ফাস্টিং 200-র উপরে এবং পিপি 170 রয়েছে, 170-এর উপরে বললেন। আপনি একটু যোগাযোগ করে নিন, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37 আছে। যে কোনো একটা নাম্বারে একবার ফোন করে বুকিং করে আসুন, অবশ্যই আপনি ভালো থাকবেন এবং সুগার থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম। আর সুগার নিয়ে তো বারংবার আমরা আলোচনা করি, এবং সুগারের পাশাপাশি কিন্তু আরো অনেক সমস্যা রয়েছে, সেদিকেও তো একটু নজর রাখতে হবে। কিডনি স্টোনের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো আরেকটু শুনবো। কিডনি স্টোন নিয়ে যেটা আলোচনা করছিলাম, কিডনিতে যখন স্টোন হয়, কিডনি স্টোনের একটা ভালো দিক বা বলবো একটা খারাপ দিক, যে এই স্টোনটা বারবার হতে পারে। আপনি ধরুন একবার অপারেশন করে নিয়েছেন কিডনি স্টোন রিল্যাপস করতে পারে। আপনার গল স্টোন হলো, গল ব্লাডার সমেত স্টোনকে বাদ দিয়ে দিল, আর কোনো স্টোন হওয়ার জায়গা থাকলো না, গল ব্লাডারও থাকলো না, অনেক সমস্যার সৃষ্টি হলো, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কিডনি স্টোন আপনাকে কিডনিটা বাদ দিয়ে দিতে পারবে না। তো কিডনি স্টোনের রেকারেন্স রয়েছে, মানে একবার হলে বারবার হতে পারে। তো আপনি ভাবলেন আজকে আমি অপারেশন করে নিলাম আর আমি বাবা কিডনি স্টোন থেকে ভালো আছি, না, আপনার আবার ভবিষ্যতে কিডনি স্টোন হতে পারে। তো কতবার অপারেশন করবেন, বা কিডনি স্টোন হলে অপারেশন আগে যাবেন নাকি আগে একজন ভালো আয়ুর্বেদিক চিকিৎসক বা এমবিপির পরামর্শ নেবেন কি আমার কি অপারেশন করার দরকার পড়বে? কিডনি স্টোন যদি আপনার ইউরেটারে থাকে, বা আপনার ইউরেথ্রার মধ্যে থাকে, বা আপনার যদি ইউরিনারি ব্লাডারে থাকে, বা ক্যালিক্সে থাকে কিডনির মধ্যে, তো সেইগুলো মানে নেক অফ দ্য কিডনিতে থাকে, সেইগুলো কিন্তু উইদাউট অপারেশন কিন্তু একদম রিমুভ করা সম্ভব। কিডনি স্টোনটাকে ভেঙে আমাদের পেচ্ছাপের রাস্তা দিয়ে ওটাকে বের করে দেওয়া সম্ভব। তো আপনি আগে কেন অপারেশনে যাবেন? যে 4টে জায়গার কথা আমি বললাম, একটা ইউরিনারি ব্লাডার, একটা ইউরেটার, একটা ইউরেথ্রা, আর একটা হচ্ছে আপনার নেক অফ দ্য কিডনি। এখানে যদি স্টোনগুলো থাকে, স্টোনগুলো 7 mm হোক, 6 mm হোক, 5 mm হোক, 3 mm হোক, যতই থাক, এগুলো প্রত্যেকটা কিন্তু বের করা সম্ভব এবং উইদাউট অপারেশন সম্ভব। এরকম বহু পেশেন্ট রয়েছেন, হাজার হাজার পেশেন্ট আমাদের কাছে আছেন যারা উইদাউট অপারেশন কিডনি স্টোন থেকে ভালো রয়েছেন। এবার কিডনি স্টোন হলে যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে আপনি বেরোবেন কি করে? আগে ফোনটা নিয়ে নিন। অবশ্যই আলোচনা আবারও ফিরবো, তবে কে আছেন দেখিনি। নমস্কার।
আচ্ছা, একটু আওয়াজটা একটু পরিষ্কার করে বলবেন, কোথা থেকে বলছেন? থেকে। আচ্ছা, কি সমস্যা আছে? আমার সমস্যাটা হলো আমার মুখে প্রচুর ব্রণ বেরিয়ে যাচ্ছে, মুখ ভর্তি ব্রণ। আচ্ছা, বয়স কত তোমার? আমার 25 বছর। 25 বছর বয়স। বর্ধমান আচ্ছা। থেকে বলছে? হ্যাঁ, বর্ধমান বললে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? হ্যাঁ, 6 মাস ধরে ব্রণ বেরিয়ে যাচ্ছে, এগুলো মুখে লাগাচ্ছি, কিছু ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না? কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছো এর জন্য? না, আয়ুর্বেদ ট্রিটমেন্ট তো করাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের এনবিপি তে একটা ব্রাঞ্চ রয়েছে, আমাদের মানে সিস্টার কনসার্ন বলতে পারেন, যেটাকে আমরা লাই লিগেন্স বলছি, যেখানে ডক্টর ভাদুরী রয়েছেন। তো এই ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং সম্পূর্ণ এটা তুমি ঠিক হয়ে যাবে। তুমি টিভিতে শুনতে থাকো, আমি বলছি। তো আমরা মাঝে মাঝেই চুল বা স্কিন বা আপনার এই ধরনের যেগুলো রয়েছে, হেয়ার লস, গ্রে হেয়ার বা ড্যান্ড্রাফ বা আপনার ডাবল চিন বা আপনার রিঙ্কেলস বা হ্যাঁ পিগমেন্টেশন, অ্যান্টি এজিং, তো এইগুলো বা আপনার ব্রণ হলো একনি যেটাকে বললাম, তো আপনার এইগুলোর জন্য আমাদের একটা সিস্টার কনসার্নই রয়েছে আমাদের এনবিপির, যেটাকে আমরা লাই লিগেন্সের আন্ডারে ট্রিটমেন্টে রাখি। তো এর খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, এর কিছু মেডিসিন রয়েছে, কিছু থেরাপি রয়েছে, যেটা করলে এটা একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কারণ দেখুন, ছেলে হোক বা মেয়ে, আমাদের মুখটা হচ্ছে আমাদের মনের আয়না। যদি মুখটা আমাদের যদি ভালো না থাকে, আমার মনের মধ্যে সবসময় কি মুখে বেরোচ্ছে, লোকে দেখলে কি ভাববে বা আমি কিভাবে সাজবো। আমরা সুন্দর থাকি কেন? আমরা সুন্দর থাকি একটাই কারণে, আমাদের মুখের জন্য। তো সেই মুখটা যদি একটু অপরিষ্কার হয়ে যায় বা কালো দাগ হয়ে যায় বা ব্রণ ভর্তি হয়ে যায়, একটা মনের মধ্যে একটা কি লোকে কি ভাবছে, এটা আসতে থাকে। তো আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমানে আমাদের চেম্বার থাকে প্রত্যেক 15 দিন ছাড়া। আপনি একবার বর্ধমান চেম্বারে দেখিয়ে নিন। আর দেখাতে যখন যাবেন, মেডিসিন বা যে ফেস ওয়াশ দেওয়া হলো বা যে ক্রিম দেওয়া হলো আপনি লাগালেন, তার পাশাপাশি একটা কথা অবশ্যই জিজ্ঞেস করবেন, কি আপনাদের যে লাই লিগেন্সের কথা ডাক্তার বলছিলেন, এর থেরাপি হয় স্কিনের জন্য, তো সেটা আমি কোথায় গেলে পাবো বা বর্ধমানে কি আমি পাবো? তাহলে সেটার ব্যাপারটাও আমায় বলুন, কারণ আমি এটা তাড়াতাড়ি চালু করতে চাই, তাড়াতাড়ি ঠিক হতে চাই। তো দেখো, নিচে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সবাইকে আমি বলবো যে যেখানেই দেখান, কলকাতার চেম্বার হোক, বাইরের চেম্বার হোক, অবশ্যই একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করবেন। প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করলে আপনাদের দেখাতে সুবিধে হবে। আপনারা যদি হঠাৎ করে চলে আসেন, আমরা ট্রেনে বাসে ফ্লাইটে যাই, আমরা যদি বেরিয়ে যাই, সেখানে একটা আপনি দূর থেকে এলেন, আপনার একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো বা আমরা একটা মাইন্ড সেট আপ নিয়ে যাই। দেখুন, একটা প্রত্যেকটা মানুষের একটা ব্রেনের ক্ষমতা থাকে। আমরা যদি পেশেন্টের পর পেশেন্ট দেখতে থাকি, আমাদের ব্রেনও ফাংশন করবে না ঠিকঠাক। তো সেই জন্য একটা নির্দিষ্ট পরিমাণের পেশেন্টও আমরা দেখি 20টা বা 30টা। তো সেই জন্য বলা হচ্ছে সবসময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আর আপনাকেও আমি বলছি, বর্ধমান থেকে যিনি ফোন করেছিলেন, অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখান, বা আপনার মতো যারা পেশেন্টরা রয়েছেন, যাদের মুখে ব্রণর সমস্যা রয়েছে, অবশ্যই দেখান। দেখবেন আপনার একদম কিছুদিনের মধ্যেই আপনার চেঞ্জ দেখতে পাবেন এবং ব্রণগুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকবে। একদম। আসলে আমরা সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি। এনবিপির মেডিসিন অবশ্যই আপনাদের বেস্ট ট্রিটমেন্টটা কিন্তু করে থাকে, কিন্তু কোথাও কিন্তু আমাদের ডিরেক্টর স্যার বা এনবিপির অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের মনে হয়েছিল স্কিন নিয়ে এবং হেয়ার নিয়ে আরেকটু বেশি করে ভাবা উচিত, আরেকটু বেস্ট রেজাল্ট আমাদের বন্ধুদের দেওয়া উচিত। আর সে কারণে কিন্তু নতুন আমাদের ডিভিশন লাই লিগেন্স, যারা মনে করছেন স্কিন এবং হেয়ার নিয়ে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে চাই, ভালো থাকতে চাই, তাহলে কিন্তু অবশ্যই ফোন করুন 9830235527 বা 37, বা আপনার কাছাকাছি যে কোনো সেন্টারে যান, সেখানকার অভিজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ নিন এবং অবশ্যই তারাও কিন্তু আপনাকে সাজেশন দিয়ে দেবেন যে কিভাবে এগুলো আপনি তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে রেহাই পাবেন। আমরা আলোচনায় অবশ্যই ফিরবো, তার আগে দেখে নেবো পরের বন্ধুর কি সমস্যা, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি শঙ্কর মন্ডল বলছি। কোথা থেকে? সাঁতরাগাছি থেকে বলছেন। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার তো চুল প্রায় ঘরে মানে পড়ছে, এইভাবে পড়তে গেলে তো অনেকটা ফাঁকা হয়ে যাবে। বয়স কত এখন? বয়স এই 25 বছর বয়স মাত্র। তাহলে তাড়াতাড়ি বিয়ে করে নাও, বুঝলে, নইলে সব চুল পড়ে যাবে। বাইক চালানো হয়, ওই জন্য খারাপ লাগছে, চুলটা পড়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে কাজগুলো। বাইক চালাও, হেলমেট পরো। না না, হেলমেট পরি না। বাড়িতে কারোর রয়েছে চুল পড়ে যাওয়ার সমস্যা, বাবা বা দাদু? কারণ নেই, যে বাবার আছে, দাদার আছে, কারণ নেই। হজমে কোনো সমস্যা বা পায়খানা পরিষ্কার হয় না? হজমে একটু সমস্যা আছে, পায়খানাটা ঠিকঠাক পরিষ্কার হয় না।
তেল ঝাল মশলা বা বাইরের খাবার বেশি খাওয়া হয়? বাইরে বেশি খাওয়া হয় না, কিন্তু ঘরের রান্নাটাই খাওয়া হয়। আচ্ছা, আর এমনি খুশকি বা ড্যান্ড্রাফের কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ ওটা আছে। ঠিক আছে, কারণ অনেকগুলো কারণে হেয়ার লস হয়। আমি একটু আগে একটা আলোচনায় ছিলাম, শুনছিলে, একজন মেয়ে ফোন করেছিল, ব্রণ রয়েছে। আমি বললাম হেয়ারের জন্য আমাদের আলাদা ট্রিটমেন্ট রয়েছে। শুনেছো ওই ফোনটা? না না, আমি এই কিছুক্ষণ ফোনটা করলাম, সাউন্ড ছিল সেটা আমি দেখছি। আচ্ছা, শুনতে থাকো, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো যেরকম আমি বললাম লাইলিংয়েন্সের আন্ডারে আমাদের স্কিনের ট্রিটমেন্ট হয়, সেরকম আমাদের হেয়ারেরও ট্রিটমেন্ট কিন্তু সাইড বাই অবশ্যই হয়। একটু আগেই বললাম হেয়ার লস, গ্রেইং অফ হেয়ার, বা অনেকের এক একটা জায়গায় গোল করে হেয়ার লস হয়ে যায় কারণ ওখানে ফলিকলগুলো নষ্ট হয়ে যায় বলে। তো অনেকের ড্যান্ড্রফের সমস্যা, এনার যে কারণে হেয়ার লসটা হচ্ছে সেটা হচ্ছে ড্যান্ড্রফের কারণে। ড্যান্ড্রফ থেকে ইনফেকশন হবে, ড্যান্ড্রফ যখনই মাথায় থাকবে ইনফেকশন হবে এবং হেয়ার গ্রোথ বা হেয়ার ফলিকলগুলোকে এটা নষ্ট করে দেবে, যার ফলে কি হয় আমাদের চুলটা পড়া শুরু হবে এবং পাতলা হয়ে যাবে। এর জন্য স্পেশাল একটা হেয়ারের ট্রিটমেন্ট রয়েছে, থেরাপি রয়েছে, যেটা আমাদের হাওড়াতে হয়। তুমি সাঁতরাগাছি থেকে ফোন করেছিলে, আমাদের কাজীপাড়ায় চেম্বার রয়েছে। কাজীপাড়া দীনবন্ধু কলেজের কাছেই আমাদের চেম্বার, হাওড়ার চেম্বার। একবার সময় করে এসে দেখিয়ে নাও, কিছু মেডিসিন রয়েছে এবং তার সাথে কিছু থেরাপি রয়েছে। হেয়ার লসের প্রবলেমটা এখনই আটকাতে হবে, এখন বয়স তোমার খুবই কম। আর চেষ্টা করবে তেল ঝাল মশলাটা কম খাওয়ার, এবং ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি শুরু করবে তোমার তত আখেরে লাভ হবে। কারণ এই হেয়ার লসটা কমতে থাকবে এবং ভবিষ্যতে এই ড্যান্ড্রফের সমস্যাও তোমার থাকবে না, হেয়ার লসেরও প্রবলেম আসবে না, নতুন করে হেয়ার গ্রোথ হবে। তো এটা তোমার দিন বাড়তে থাকলে এটা কিন্তু ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে, কিন্তু যখন শুরু হয়েছে বা এখন কম বয়স, এটা কিন্তু সম্ভব ট্রিটমেন্টটা করা। তো একটু যোগাযোগ করে নাও কাজীপাড়া চেম্বারে আমাদের, দেখো নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা যোগাযোগ করে এসো খুব তাড়াতাড়ির মধ্যে, অবশ্যই দেখবে ভালো থাকবে। একদম। আর অবশ্যই ভালো রাখার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, এবং থ্রুলি স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বার যাচ্ছে, নাম্বার নোট করুন। হয়তো আপনার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা আজকে বিন্দুমাত্র আলোচনা করলাম না, তার মানে কিন্তু এটা নয় যে তার ট্রিটমেন্ট হয় না। একসাথে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা কোনো দিনই কিন্তু সম্ভব নয়। আর সেই জন্যই বলছি, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অবশ্যই কথা বলুন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম স্যার, আবার একটু আমরা শুনে নেব। কিডনিতে স্টোন আমরা শুনছিলাম। হ্যাঁ, এবার বললাম কিডনি স্টোন থাকলে আরো কি কি সমস্যা হতে পারে। দেখুন, কিডনি স্টোন থাকলে একটা ব্যথা হতে পারে, যেটা আমাদের পেট থেকে পিঠের দিকে যাবে, কারণ আমাদের ব্যাক সাইডের দিকে কিডনিটা রয়েছে। আবার কি হতে পারে, হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস মানে কি, আমার যদি স্টোনটা পেচ্ছাপের রাস্তায় আটকে যায়, মানে ইউরেটারের মধ্যে আটকে যায়, মানে যে পেচ্ছাপের নালীটা আছে, দুদিকে দুটো কিডনি, পেচ্ছাপের কিডনি থেকে একটা নালী আসছে ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা থ্রু আমাদের ইউরিনটা বেরোচ্ছে। এই যে কিডনি থেকে যে নালীটা এসে ইউরিনারি ব্লাডারে যুক্ত হচ্ছে, ওই নালীর মধ্যে যদি স্টোনটা আটকে থাকে, তো কিডনিতে তো আমাদের ইউরিনটা তৈরি হচ্ছে, সেই ইউরিনটা কিডনি থেকে আপনার ইউরিনারি ব্লাডারে আসছে, তারপরে বেরোচ্ছে। তো ওই রাস্তায় যদি কোনো অবরোধ থাকে, আপনার যেমন জলের পাইপের যদি অবরোধ থাকে, দেখবেন জলের পাইপটা ফুলতে থাকবে এবং একটা সময় বাস্ট করে যাবে। সেই রকমই ওটা ব্যাকফ্লো হয়ে যায়, ইউরিনটা কিডনি থেকে তৈরি হয়ে ওই নালী দিয়ে ইউরিনারি ব্লাডারে আসার জায়গায় কিডনিতে তৈরি হয়ে ওই যেখানে স্টোনটা অবস্ট্রাক্ট হয়েছে ওইখানে স্টোনের লেগে আবার ব্যাক করে কিডনিতে চলে যাচ্ছে। কি হচ্ছে, কিডনিতে জল জমে যাচ্ছে ওই জলটা। তো হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। হাইড্রো কথার অর্থ জল, নেফ্রোসিস কথার অর্থ কিডনি। নেফ্রন মানে নেফ্রো মানেই কিডনি রিলেটেড। তো হাইড্রোনেফ্রোসিস হচ্ছে যখন কিডনিটা বড় হচ্ছে, কিছু জমতে থাকলে সেটা যেমন পাইপ খুলতে থাকবে, কিডনিটাও খুলতে থাকবে, তার একটা পেন আসে, প্রচন্ড ব্যথা হয়, সহ্য করা যায় না, কষ্ট হয়। তো সেই জায়গা থেকে সেই পেনটাকেও কিন্তু আমরা কমাতে পারবো। তবে আপনি মাথায় রাখবেন, অবশ্যই এমার্জেন্সি কন্ডিশনে কিন্তু অপারেশন দরকার। কিন্তু আমি যে জায়গাগুলোর কথা বললাম, যদি নেক অফ দ্য কিডনি বা ইউরেটার বা ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রায় চলে এলে অটোমেটিক্যালি ইউরিন প্রেসারে সেটা বেরিয়ে যাবে, বা ইউরেথ্রা যদি স্টোন থাকে, সেটা কিন্তু স্টোনটা উইদাউট অপারেশন রিমুভ করা সম্ভব। তো আগেই অপারেশনে যাবেন না, আগে একজন অভিজ্ঞ চিকিৎসককে দেখিয়ে নেবেন, আয়ুর্বেদিক চিকিৎসক বা এনবিপির সাথে যোগাযোগ করে নেবেন, তারপরে অপারেশনের সাজেশন যদি ডাক্তাররা দেয় তারপরে করবেন। কারণ কিডনি স্টোন আমি দেখেছি 70 থেকে 80% কিন্তু উইদাউট অপারেশন রিমুভাল সম্ভব। মানে আমাদের শরীরের থেকে বড় কারখানা বা বড় যন্ত্র কিন্তু আর কিচ্ছু হতে পারে না। আপনার প্রিয় মোবাইলটাকে আপনি কত যত্ন করেন, কিন্তু আপনার এই এত দামি কয়েক কোটি টাকা দামের এই শরীরটাকে বোধহয় আপনি সেভাবে গুরুত্ব দেন না। প্রচুর মানুষ আছে, প্রচুর উদাহরণ রয়েছে যারা অবহেলার কারণে নিজেদের বিপদে ফেলেছেন। তার মধ্যে অবশ্যই আপনি থাকবেন না, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি, কারণ আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, অর্থাৎ কিছুটা জ্ঞান, কিছুটা অভিজ্ঞতা যে আপনার মধ্যে তৈরি হয়েছে, এটা আমরা কিন্তু অবশ্যই আশা রাখতেই পারি। কে আছেন ফোনে একটু দেখবো। নমস্কার।
হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? এই আমার একটা বন্ধু মানে ডান কানে ঠিকঠাক শুনতে পায়, কিন্তু বাঁ কানে 50% শুনতে পায়। সেটা কি কোনো করা যাবে ব্যবস্থা? বয়স কত বন্ধুর? বন্ধুর বয়স হচ্ছে 55। কানে কোনো সমস্যা রয়েছে বলেছে কোনো ডাক্তারবাবু? ডাক্তারবাবুকে দেখেছিল, ওষুধ খেয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, যা আছে তাই আছে। না, যে নাকে এই কানের ডাক্তারবাবুকে দেখেছেন উনি কিছু বলেছেন কানের ভেতরে ইনফেকশন আছে বা কানের পর্দা না, ফুটো? ইনফেকশন না, উনি বলেছেন ওই মেশিন নিতে, ওই যে কানে কি মেশিন লাগায় না। আরে বাবা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, মেশিন নিতে বলেছেন তবে শুনতে পাবে। আপনি জিজ্ঞেস করছেন মেশিন ছাড়া শুনতে পাবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে শুনতে পাচ্ছে, ডান কানে পরিষ্কার শুনতে পাচ্ছে, কিন্তু বাঁ কানে 50% শুনতে পাচ্ছে। কোনো আওয়াজ টাওয়াজ হয় কানে? না, কানে তালা লাগা থাকে। তালা লেগে থাকে। কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলা থেকে বলছি। হুগলির কোথায়? হুগলির হুগলি খাবার কাছি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে সুবিধা হয়। তো এই দেখুন, কানের সমস্যাটা না অনেকগুলো কারণে কানে না শুনতে পাওয়া হতে পারে। কানের মেশিন যে কারণে দেওয়া হয়, কারেন্ট ডাক্তাররা দেন, সেটা হচ্ছে আমাদের যে কানে সাপ্লাই হচ্ছে, অডিটারি যে নার্ভ আছে সেটা শুকিয়ে যায়। আমাদের 12 ক্রেনিয়াল নার্ভ রয়েছে। 12 ক্রেনিয়াল নার্ভ আমাদের সিএনএস থেকে আসছে, ব্রেন থেকে আসছে, 12টা জায়গায় সাপ্লাই দিচ্ছে। কানে সাপ্লাই দিচ্ছে শোনার জন্য, চোখে সাপ্লাই দিচ্ছে দেখার জন্য, নাকে সাপ্লাই দিচ্ছে গন্ধ অনুভব করার জন্য। চোখে যেমন অপটিক নার্ভের প্রবলেম হয়, অপটিক নার্ভের প্রবলেম হলে চোখের দৃষ্টি কমতে থাকে, সেরকম অডিটারি নার্ভ যে রয়েছে, অডিটারি নার্ভটা আমাদের কানে সাপ্লাই গেছে, সেই নার্ভটা যদি কোনো সমস্যা হয় সেখান থেকে শুনতে পাওয়াটা না আসতে পারে, তখন ডাক্তার বলে কি মেশিন নিতে হয়। তো সেই অডিটারি নার্ভের জন্য পার্টিকুলার কিছু ট্রিটমেন্ট রয়েছে। যেহেতু এখনো 50% শুনতে পাচ্ছেন, মানে পুরো নার্ভটা এখনো নষ্ট হয়ে যায়নি বা শুকিয়ে যায়নি বা খারাপ হয়ে যায়নি, তো তার কিছুটা এখনো কার্যকারিতা রয়েছে। তো আপনি একবার আপনার বন্ধুকে বলুন, যেটা নিয়ারেস্ট চেম্বার হবে, সেটা বেলুড় হতে পারে, সেটা আরামবাগ হতে পারে, সেটা বর্ধমান হতে পারে, আপনার যেটা সুবিধা হবে যে কোনো একটি চেম্বারে এসে আপনি একবার দেখা করুন। হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, নাম্বারটা বন্ধুকে দিয়ে দিন, বন্ধুকে দিয়ে একবার কথা বলে যোগাযোগ করে আসতে বলুন। আর বয়স যেহেতু 50-এর উপরে, যত বয়স যাবে তত সমস্যাটা বাড়তে থাকবে। প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বলবো, যখন রোগটা ধরা পড়ছে, রোগটার বয়স বাড়তে দেবেন না, তখনই দেখা করুন। আমাদের আগেকার দিনে দেখেছি কি এক শরীরের মধ্যে কষ্ট সহ্য হচ্ছে, সহ্য করেনি। মা ঠাকুমারা বা মেয়েরা বেশি কষ্টটা সহ্য করে, কি অল্প ব্যথা হচ্ছে সহ্য করেনি, কিন্তু না, সেটা 2 বছর 5 বছর পরে এত হবে, ওই যে অল্প সহ্য করেছেন তারপরে দেখবেন আর সহ্যই করতে পারছেন না, তারপরে অপারেশন ছাড়া আপনার রাস্তাই থাকছে না। তো যখনই জিনিসটা শুরু হবে তখনই আপনি কিন্তু তার ট্রিটমেন্টটা করান। সেটা সুগার হোক, সেটা কিডনি স্টোন হোক, সেটা কানে শুনতে পাওয়া না হোক, যে কোনো রোগ হোক, চুল পড়া হোক, চোখে দেখতে পাওয়া না হোক, তখনই ট্রিটমেন্ট করালে তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন, আর জিনিসটা ভবিষ্যতে গিয়ে জটিল হবে না। তো বন্ধুকে একবার যোগাযোগ করতে বলুন, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখতে বলুন, একবার দেখে নেবো। কানের কিছু রিপোর্ট রয়েছে, যদি ওই রিপোর্টগুলো থাকে ওনার কাছে আনতে বলবেন, নইলে আমরা করিয়ে নেবো। তারপরে যদি ট্রিটমেন্ট সম্ভব হয় আমরা বলে দেবো কি এইটা করলে আপনার ঠিক হয়ে যাবে, উইদাউট মেশিন আপনি মোটামুটি ভালোই শুনতে পাবেন। আর যদি লাগে আপনার মেশিন, সেটাও আমরা বলে দেবো, আপনাকে সাজেস্ট করে দেবো কি না এটা ট্রিটমেন্টে সম্ভব হবে না। একদম। আরো একবার আমাদের বন্ধুদের জন্য চট করে বলে রাখবো যে চেম্বার কিন্তু আমাদের বহু জায়গায় রয়েছে, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। যে ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর দেখে আপনারা পাচ্ছেন। আরামবাগ চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আসানসোল চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বর্ধমান এবং দুর্গাপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই পুরুলিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে। চেম্বার পাচ্ছেন কোচবিহার, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বোলপুর চেম্বারে এবার আপনাদের জন্য কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করতে হবে। পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রাম চেম্বারে ডক্টর এ হালদারকে। মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। দিল্লি চেম্বার কিন্তু আমাদের হয় এবং দিল্লিতে কিন্তু এবারও থাকছেন আপনাদের জন্য ডক্টর এ হালদার। আগরতলায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, আর এবার আগরতলা চেম্বারে থাকছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। পাশাপাশি আসামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। আসামে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই গুয়াহাটিতে এবং ডিব্রুগড়ে। শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা এবং গুয়াহাটি এবং ডিব্রুগড় এই দুটি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। পাশাপাশি চেম্বার কিন্তু রয়েছে অবশ্যই খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে কিন্তু ডক্টর এ হালদারকে।
শিলিগুড়ি চেম্বার আমাদের নর্থ বেঙ্গলের গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে থাকছেন ডক্টর এস ঘোষাল। পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জ এবং গঙ্গারামপুরে আমাদের কিন্তু চেম্বার হয়, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আর জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরায় আমাদের চেম্বার রয়েছে, যেটা শিশুমঙ্গল হসপিটালের একদমই কাছে। পাশাপাশি কিন্তু আপনারা হাতিবাগানে চেম্বার পাচ্ছেন এবং আপনারা খিদিরপুরে চেম্বার পাচ্ছেন। হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। আপনাদের জন্য সুখবর যে এখন থেকে কিন্তু হাতিবাগান চেম্বারে সপ্তাহে একদিন ডক্টর বি শর্মা এবং সপ্তাহে আরেক সপ্তাহে ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন, মানে মাসে দুবার ডক্টর বি শর্মা, মাসে দুবার ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বিস্তারিতভাবে সবটা জানতে হলে বুঝতে হলে হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37 নাম্বারে কিন্তু ফোন করতে ভুলবেন না। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি হাওড়া থেকে বলছি। হাওড়া? হ্যাঁ হাওড়া। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে হলে মানে ইদানিং খুব উইকনেস লাগছে। উইকনেস লাগছে, বয়স কত একটু স্যারকে বলুন। মানে ইদানিং পুরো না উইকনেস লাগছে। আপনার বয়স কত ম্যাডাম? 28। এমনি কোনো সমস্যা রয়েছে? আদার্স কোনো সমস্যা নেই, মানে একটু নিজের দরিদ্রটাও কমে গেছে আর তার সাথে উইকনেসটাও চলে গেছে। আচ্ছা, এমনি খাওয়া দাওয়া নর্মাল, মানে খাওয়া দাওয়ার ইচ্ছে রয়েছে, গ্যাস অম্বলের সমস্যা এসব কিছু নেই তো? মানে খাওয়া দাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে, কিন্তু ওই মানে একটা মানসিক প্রেশারের পড়াশোনা করেন না চাকরি করেন? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা ম্যাডাম, আচ্ছা শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এটা যেটা জেনারেল উইকনেস হচ্ছে, এটা তো কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে বা অন্য কোনো সমস্যা থেকে আসতে পারে, কিন্তু খাওয়া দাওয়াটা নর্মাল করলেই আমার মনে হয় এই সমস্যাটা কেটে যাবে। যে অ্যাংজাইটি টেনশন হয়তো বলছিলেন কথাটা কেটে যাচ্ছে, ভালোভাবে শোনা যাচ্ছে না, বললেন একটু অ্যাংজাইটি টেনশনও রয়েছে। তো অ্যাংজাইটি টেনশন থাকলেও একটু জেনারেল উইকনেস আসতে পারে, তারপর ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে। আমরা ঋতুসন্ধি জনিত কিছু রোগ রয়েছে, যেটা আমরা বলি আয়ুর্বেদে কি একটা ঋতুর শেষ 7 দিন আর একটা ঋতুর প্রথম 7 দিন, যেটা এই যে ট্রানজিয়েন্ট পিরিয়ডটা, একটা গরম থেকে ঠান্ডার মধ্যে যাওয়া বা ঠান্ডা থেকে বর্ষার মধ্যে, এইরকম ব্যাপারটা, ওই যে 14-15 দিন ওইখানে একটা লেথার্জি সৃষ্টি হতে পারে, শরীরের মনে হতে পারে দুর্বল লাগছে। সেই সময় খাওয়াটা ঠিকঠাক সময় করা, তেল ঝাল মশলা কম খাওয়া, চিন্তা ভাবনাটা কম করা, একটু গান শোনা, বই পড়া, একটু মাইন্ড রিল্যাক্সেশন যেটা বললাম সেটা করা, এইগুলো করলেই আশা করছি আর তোমার সমস্যাটা, এই জেনারেল উইকনেসের সমস্যাটা কেটে যাবে। আর যদি তারপরও মনে হয় কি থাকছে, তাহলে একবার কাছাকাছি যে কোনো চেম্বারে এসে একটু যোগাযোগ করে নিও। যদি দীর্ঘদিন ধরে কারোর জেনারেল উইকনেস মানে শারীরিক দুর্বল্য থাকে, সেটা রোগের দিকে টার্ন ওভার করতে পারে। আর যদি আমি যেগুলো বলে দিলাম লাইফস্টাইলটা মেনটেন করে যদি দেখছো কি হ্যাঁ জিনিসটা ওভারকাম করে যাচ্ছ, ভালো হচ্ছ, তো তাহলে ভেরি গুড, তাহলে আসার দরকার নেই। যদি দেখো কি এটা 1 মাস 2 মাস চলতেই থাকছে, তাহলে একবার এসে যোগাযোগ করবে, অবশ্যই ভালো থাকবে। একদম ভালো থাকার জন্যই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান, এবং সে কারণে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমরা আলোচনা করছিলাম একেবারে কিডনি স্টোনের বিষয়টা নিয়ে, তার মানে পুরোপুরি অপারেশন ছাড়া আমাদের উপায় রয়েছে ভালো থাকার। একদমই অপারেশন ছাড়া উপায় রয়েছে। কিডনি স্টোন উইদাউট অপারেশন, আমি বললাম, বারবারই বলছি, উইদাউট অপারেশন কিন্তু 70 থেকে 80% ঠিক করা সম্ভব। এবং যেগুলো ক্রিটিক্যাল কেস বা যেগুলো একদম কিডনির ভেতরে রয়েছে স্টোন, সেটা তো অপারেশন লাগবেই, বা যেগুলো অ্যাকিউট কন্ডিশন হয়ে গেছে, প্রচন্ড ব্যথা, কিছু করার নেই, বা স্টোনটা অনেকটা বড়, হর্সু শেপের স্টোন হয়, মানে ঘোড়ার যে পায়ের খুর আছে সেরকম খুরের দেখতে স্টোন হয়, যেটা কিনা পাইপের মধ্যে আটকে যেতে পারে, সেক্ষেত্রে নাও বেরোতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে অপারেশন দরকার রয়েছে। কিন্তু যেগুলো মাইনর কেস, মানে ধরুন 7-8 মিলিমিটার স্টোনটার সাইজ, বা 6 মিলিমিটার বা 9 মিলিমিটার 10 মিলিমিটার সাইজ, সেইগুলো কিন্তু উইদাউট অপারেশন একদমই ঠিক করা সম্ভব।
স্পেশালি ইউরেথ্রা বা ইউরিনারি ব্লাডার বা ইউরেটারের মধ্যে স্টোনটা থাকলে বা কিডনির নেক অফ দ্য কিডনি স্টোনটা থাকলে, সেটা আমরা দেখেছি মোটামুটি আমাদের আয়ুর্বেদিক মেডিসিন এবং কিছু থেরাপি রয়েছে যার মাধ্যমে কিন্তু স্টোনটাকে রিমুভাল সম্ভব। এরকম বহু পেশেন্ট স্টোন নিয়ে আমাদের কাছে এসেছেন, ভালো থেকেছেন। এবং আপনাদের বলবো যাদের ক্ষেত্রে একবার অপারেশন হয়ে গেছে বা দুবার অপারেশন হয়ে গেছে, যে জন্য আমি বললাম কিডনি স্টোনের কিন্তু রেকারেন্স রয়েছে, বারবার হতে পারে, সেক্ষেত্রে আপনারা সচেতন থাকুন, আয়ুর্বেদের হাত ধরুন, উইদাউট স্টোন আপনারা কিন্তু ভালো থাকবেন। একদম, আপনি হয়তো এখনো জানেন না যে কিডনি স্টোন অপারেশন ছাড়াও ভালো করা সম্ভব, এবং সেটাই কিন্তু বহুদিন ধরে করে দেখাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যোগাযোগ করুন, যোগাযোগ করলে অনেক প্রশ্নের উত্তর পাবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। প্রত্যেককে ধন্যবাদ জানাবো অবশ্যই স্যারকেও। নমস্কার।